ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংশোধন সহ গঠন হচ্ছে ৬টি কমিশন। ১ অক্টোবর থেকে কাজ শুরুর আশা। ৩ মাস পর দলগুলোর সঙ্গে বৈঠক। সব বঞ্চনার প্রতিকার হবে, সবাইকে সহযোগিতার আহ্বান। সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি। আপনারা কারখানা খোলা রাখুন, সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না। কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি, বললেন আমির খসরু। শহীদ স্মরণে 2 দিনের কর্মসূচি। দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এবং দুর্গাপূজার সময় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে ভারতীয় মাছ ব্যবসায়ীর চিঠি। কুমিল্লা সীমান্ত দিয়ে পাচারের সময় 620 কেজি ইলিশ জব্দ, পলাতক জড়িতরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংশোধন সহ 6টি কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব বঞ্চনা ও অন্যায়ের প্রতিকার করবে অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সচল রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, লুটপাট করে বিদেশে পাচার করা অর্থ ফেরানো হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। দায়িত্ব গ্রহণের শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের বড় সংস্কারের কাজে হাত দিয়েছে। যোগ্যতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়াতে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। এছাড়া আমরা ফ্যাসিবাদ শাসনের 15 বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটা কমিশন গঠন করছি। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। অনেকেই ছুটে গেছে বন্যার্তদের সহযোগিতা করার জন্য। এনজিওরা বিভিন্ন জায়গা থেকে ছুটে গেছে তাদের সহায়তা নিয়ে। তাদের কাজে অনুপ্রাণিত হয়ে আমি এনজিও নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিভাবে সরকার তাদের কাজের সঙ্গে সরকারের উদ্যোগকে সমন্বিত করতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে। এই আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্নির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে। দৃষ্টি হারিয়েছেন অনেক মানুষ। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন শেষে একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
প্রমাণ সংগ্রহ ও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে যান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, নিশ্চিত হয়েছে যারা এসেছেন সবাই গানশটে আহত। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে এমন প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইনজুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া। এ সময় তিনি আরো বলেন, তদন্ত করে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনেরও আহ্বান জানান চিফ প্রসিকিউটর। এই যে এভিডেন্স নিচ্ছি, যে আসামিদের নাম যে আমরা পাচ্ছি, সেগুলোর ব্যাপারে যদি আইনগত পদক্ষেপ নিতে হয় তাহলে দ্রুত ট্রাইব্যুনালকে দরকার, তদন্ত সংস্থার লোক দরকার। ফুল সুইং কাজ শুরু করার জন্য আমাদের এই জিনিসগুলো তাড়াতাড়ি দরকার, এটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। হাসপাতালের পরিচালক জানান, 28 জন রোগীর চোখ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। প্রথম দিকে আমরা প্রায় 500 জনের উপরে রোগীদেরকে প্রাইমারি আমরা অপারেশন করি, পরবর্তীতে তাদের বিভিন্ন ধাপে অপারেশনের প্রয়োজন হবে। এখন আমরা সেকেন্ড ফেজের অপারেশন করছি এবং এই মুহূর্তে প্রায় লাস্ট 15 ডেজ আমরা প্রায় 160 রোগীদের অপারেশন করেছি। যাদের পুনর্বাসন প্রয়োজন তাদের দ্রুত পুনর্বাসনের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান চিফ প্রসিকিউটর। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন 700 জন, আহত হয়েছেন প্রায় 19,000। সচিবালয়ে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকমল হোসেন। সরকার আহতদের যথাযথ চিকিৎসা সহ প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে বলেও জানান তিনি। যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করছি, এমনকি বিদেশি বিশেষজ্ঞ আমরা এনে কাজ করছি। চোখের এক চোখ বা দুই চোখ হারিয়েছেন আংশিক বা পরিপূর্ণভাবে, এদের সংখ্যা কয়েকশো। তাদেরকে আমাদের ছোট একটা চক্ষু ইনস্টিটিউটে সম্ভব না, বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা তাদেরকে চেষ্টা করছি। বিমানের মতো কেউ যদি এগিয়ে আসে যে আমরা চিকিৎসার ব্যয়বহুল অংশটা আমরা বহন করব, সেটা আমাদের জন্য সৌভাগ্য। যদি না করে তাহলে যারা খুবই জরুরিভাবে বিদেশে যাওয়া দরকার আমরা ব্যবস্থা করব। সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাড্ডায় সুমন শিকদার হত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামি পক্ষের দাবি, এজাহারে নাম না থাকলেও রাজনৈতিক কারণেই করা হচ্ছে হয়রানি। রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার হন তৌফিক ইলাহি। বুধবার বিকেলে ডিবি কার্যালয় থেকে তাকে নেওয়া হয় সিএমএম আদালতে। সেখানে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালতে শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অভিযোগ করেন, হত্যার ঘটনা ছাড়াও দেশের বিদ্যুৎ খাতের বিপুল পরিমাণ অর্থ পাচারে শেখ হাসিনার পরামর্শদাতা ছিলেন তৌফিক ইলাহি। তৌফিক ইলাহি এই মামলার সঙ্গে একজন ষড়যন্ত্রকারী এবং হত্যার একজন ষড়যন্ত্র অপরাধের সঙ্গে সে জড়িত। বিদ্যুৎ বিলের যে কার্ড, এই কার্ডের নামে মানুষের, কৃষকের, শ্রমিকের রক্ত শুষে খেয়েছে এই ডক্টর তৌফিক ইলাহি। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বয়স বিবেচনায় আসামির জামিনের আবেদন করা হলেও শুনানিতে তা নামঞ্জুর করেন আদালত। আসামি পক্ষের আইনজীবী বলেন, এজাহারে আসামি হিসেবে নাম না থাকা সত্ত্বেও রাজনৈতিক হয়রানির জন্য রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নেওয়ার মতন যে গ্রাউন্ডস থাকার কথা সেই গ্রাউন্ডস এই মামলায় নাই। উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন বয়স্ক, ওনার বয়স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 82 বছর বয়স্ক। উনি এই ঘটনাস্থানে উপস্থিত ছিলেন না এবং ঘটনা সম্পর্কে কিছু জানতেন না। 2009 সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন তৌফিক ইলাহি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারকে কোনো চাপে রাখতে চায় না বিএনপি। রাষ্ট্রের সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে দলটি। এদিকে ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে আগামী 14-15 সেপ্টেম্বর 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই কূটনৈতিক তৎপরতা বেশ চোখে পড়ছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে বিএনপির সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বুধবার দুপুরে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।
1.5 ঘন্টার বৈঠক শেষে আমির খসরু বলেন, বিদেশিদের সবার আগ্রহ নির্বাচন নিয়ে, কবে নাগাদ ভোট হবে এ নিয়ে বিএনপি কি ভাবছে সে বিষয়ে জানতে চাইছেন তারা। নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। এক্স্যাক্টলি আমরা টাইম তো ফ্রেম এই জন্য বলছি না, আমরা তো একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। গত 15 বছরে দেশে যে ক্ষমতার অপব্যবহার হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য করে বিএনপির এই নেতার পরামর্শ, নির্বাহী বিভাগ পুনর্গঠনে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেই সুফল আসবে দেশের জন্য। নির্বাহী বিভাগে আজকে বস্তুতপক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই। এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয়, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। একই দিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে আগামী 14 ও 15 সেপ্টেম্বর 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন। স্মরণ সভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে, আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। গণতন্ত্র পুনরুদ্ধারে এখনো লড়াই চলছে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দুটো ভিন্ন প্রোগ্রাম। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আগামীর বাংলাদেশ গড়তে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইলের গোপালপুর সুতি বিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তপ্ত দুপুরে জাতীয় ও দলীয় পতাকা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সরকারি সুতি ভিএম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে জেলা উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আছে। এখন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এদিকে সিলেট নগরীর যতুরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তোরাবের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ভারত বাংলাদেশের অপরাধীদের আশ্রয় দেয়, কিন্তু সীমান্তে এদেশের মানুষকে হত্যা করছে। ওবায়দুল হক, সময় সংবাদ। জোড়াতালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আলোর পথ দেখানো সম্ভব নয়। এজন্য শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশে তিনি এ দাবি জানান। বলেন, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এখনও আওয়ামী লীগের মদতপুষ্ট আমলারা বসে আছেন, তাদের অপসারণ করা জরুরি। সমাবেশে বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতারা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সবকিছু সমন্বয় ছিল। আজকের যে মডার্ন জগতে এসেছি আমরা, আরো ছাত্র সমাজের ছাত্র জীবন, লেখাপড়া, ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে একটা কালো যুগ আমাদের উপরে চেপে বসেছিল। মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে, যেখানে আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না, নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো। আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না। দেশ এবং জাতির নষ্ট হয়ে যাওয়া ক্ষতবিক্ষত শিক্ষা ব্যবস্থার কোনো জায়গায় আলাদা মলম লাগানো, তালিপটি লাগানোর কথা নয়। গোটা ব্যবস্থাকে ভেঙে, এই সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা গড়ার জন্য গোটা শিক্ষক সমাজকে আন্দোলনে এগিয়ে আসতে হবে। পোশাক কারখানায় উৎপাদন সচল থাকলেও আজও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার গোডাউনে আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসের গাড়িও ভাঙচুর করেছেন বিক্ষোভধরা। এদিকে সাভারে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেও কাজ না করে বেরিয়ে আসে। নিরাপত্তা শঙ্কায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রাজিউল হাসান রাজীব ও মোজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাজ করলেও ৬,০০০ টাকা বেতন, ১ টাকা বেতন মানে না। আমাদের হচ্ছে ন্যায্য বেতন আমরা পাই না, এর জন্যই আন্দোলনে আমরা নামছি। এর আগে সকালে বেশিরভাগ শ্রমিক নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়াই স্বাভাবিক রয়েছে অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন। তবে নিরাপত্তার কথা ভেবে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিন সাভারের ইপিজেড সহ অধিকাংশ কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করেও কাজ না করে বেরিয়ে আসেন। এদিকে সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ বিবেচনায় হামিম গ্রুপের ৬টি সহ অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনীও। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। শিল্প কারখানায় ভাঙচুর সহ ধ্বংসাত্মক কাজে বিদেশিদের এজেন্টরা জড়িত এমন অভিযোগ করে দেশের অর্থনীতি এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে টেক্সটাইল শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিটিএমইএ। দেশের স্পিনিং মিলগুলোকে বাঁচাতে সড়কপথে সুতা আমদানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে শ্রমিকদের বকেয়া ভাতা পরিশোধ সহ কমিটি গঠন করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। স্থানীয় পোশাক শিল্পের কাপড় ও সুতার যোগান দিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বস্ত্র খাত। অথচ বর্তমানে গ্যাস বিদ্যুতের তীব্র সংকটে এ খাতের উৎপাদন নেমে এসেছে সক্ষমতার অর্ধেকে। এমন দাবি করে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমইএ নেতারা তুলে ধরেন কিভাবে ভুল জ্বালানি নীতির বলি হয়েছে দেশের শিল্প খাত। ইন্ডিয়া এবং চায়নাতে এখনো তাদের প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি কোল। সেখানে আমি কেন নিজের কোল রেখা আমি আমার প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি জেনারেশন করে রাখছি ফুয়েল বেসড, লিকুইড ফুয়েল বেসড, যেটার জেনারেশন কস্ট সবচেয়ে বেশি। বুধবার রাজধানীর পান্থপথে বিটিএমই কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাজার প্রতিযোগিতায় দেশের বস্ত্র খাতকে টিকিয়ে রাখতে ভারত থেকে সড়ক পথে সুতা আমদানি বন্ধের দাবি জানায় সংগঠনটি। আমি অনুরোধ করব কিছুদিনের জন্য যাতে সি পোর্ট যে পর্যন্ত আমাদের বর্ডারটা সুরক্ষিত না হয়, ল্যান্ড পোর্টে যাতে সুতা আমদানি আপাতত বন্ধ থাকে। এ সময় সংগঠনটি জানায় বর্তমান শিল্প অস্থিরতার জন্য শ্রমিকরা দায়ী নয়, বিদেশিদের ষড়যন্ত্রের অংশ হিসেবে শিল্পাঞ্চলে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের এজেন্টরা। তবে এভাবে চলতে থাকলে দিন শেষে বড় মাসুল গুনতে হবে বলেও শঙ্কা শিল্পোদ্যোক্তাদের। আমাদের দেশের ওয়ার্কাররা কিন্তু খুবই শান্তিপ্রিয়। এখন যেটা সাম্প্রতিককালে হচ্ছে এটা একটা বহিরাগত চক্রের মধ্যে আমরা পড়ে আছি। আমরা যদি সহসা এটাকে ঠিক রিপেয়ার করতে না পারি আমাদের হাত থেকে অর্ডার ছুটে যাবে। এ সময় শিল্প সহায়ক নীতির পাশাপাশি টিকে থাকার জন্য প্রণোদনার দাবি জানান সংগঠনটির সভাপতি। আমাদের ইমিডিয়েট সাপোর্ট দরকার, আমাদের ব্যাংকিং ফ্যাসিলিটি দরকার, আমাদের আনরেস্ট এগুলো সবই কন্ট্রোলে আনতে হবে সরকারকে, এবং সরকার আমাদের থেকে কী চায় আমরা ওনাদের সাথে ডায়লগ করতে চাই। এদিকে সচিবালয়ে এক সভা শেষে শ্রমিক অভিযোগ পর্যালোচনায় একটি কমিটি গঠন করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে পুনরায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাসও দেন তিনি। মজুরি বৃদ্ধি করা হয়েছিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিগ্রস্ত এবং আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ডিসিদের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। পরে নতুন ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়, রদবদল করা হয় ৪ জেলায়। এরপর থেকেই এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা। ডিসি পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা। ৫৯ জন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করার দাবি জানিয়ে বঞ্চিতদের পক্ষে বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা নুরুল হাফিজ গণমাধ্যমকে জানান, নতুন নিয়োগ দেয়া অনেকেই দুর্নীতিগ্রস্ত, তাদের পরিবর্তে মেধাবী যোগ্য সৎ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন। এদিকে মন্ত্রণালয়ে কিছু কর্মকর্তার হট্টগোলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন বলেছেন, কর্মক্ষেত্রে প্রবেশের আগেই নবনিযুক্ত ডিসিদের বিরুদ্ধে এমন প্রতিবাদ অশোভন। টপ স্কোরার যারা তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখন বিতর্ক হয়েছে যে এরা খারাপ এরা ভালো। যদি আপনি প্রিকনসিপ্ট বলেন যে এদের সবাই স্বৈরাচারের আমলের বেনিফিশিয়ারি, উপকারভোগী,
তাহলে ডিসি আমরা কোথায় পাবো? নতুন জেলা প্রশাসকের নিয়োগ বাতিলের দাবি প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে আর 4 জনকে রদবদল করা হয়েছে। এটাকে বলতে পারি বিশৃঙ্খলা এবং অশোভন আচরণ। এই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে। অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব। অফিসার ভালো খুঁজে পাইতেছি না। প্রসূন আশিস, সময় সংবাদ। শিল্পকলা একাডেমির সব কাজ স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। রাজনৈতিক প্রভাব বন্ধ করে শিল্পকলাকে জনবান্ধব জায়গা হিসেবে গড়ে তুলতে চান তিনি। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন জামিল আহমেদ। বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি সংস্কারের কাজ দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হবে, যেখানে সব ধরনের মত প্রকাশের অধিকার থাকবে। আইন ও নিয়ম বহির্ভূত কোনো কিছুই ঘটবে না। আমাদের শিল্পকলা জায়গাটা হচ্ছে শিল্পীদের জন্য, এটা রাষ্ট্রীয় কাজের জন্য না, এটা শিল্পীদের জন্য। শিল্পীরা অগ্রাধিকার পাবে। এখন আমি এটা শুনেছি, দেখেন আমি এসে গতকালকে, এর আগে আমি একজন নাট্যকর্মী, আমি পরিচালক ছিলাম, কাজে আমি শুনেছি যে এখানে অনেক রকম অনৈতিক অনিয়ম হয়েছে। আমরা একেবারে সব শৃঙ্খলাবদ্ধ করব। আপনারা যদি সবাই একসাথে থাকেন, আপনারা দেখতে পাবেন। আমাকে হাতটা শক্তিশালী করেন, যদি দেখেন অনিয়ম তারপরেও কথা বলবেন, আপনারা তো আছেনই। আমার ব্যক্তিগত পছন্দে ওটা যাবে না, এর একটা নীতিমালা থাকবে। এই নীতিমালা ভিত্তিক এটা একদম সব ওয়েবসাইটে দিয়ে দেবো আমরা, এবং সেই ওয়েবসাইটে ভিত্তিক ওই ভিত্তিক আপনারা সবাই জানবেন। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এক সময়। দুর্গাপুজোর সময় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের মাছ ব্যবসায়ীরা। ইলিশ রপ্তানির কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানান, গত 5 বছর তৎকালীন সরকার দুর্গাপূজার সময় একটি নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ ভারতের রফতানি অনুমতি দেয়। তবে এবার রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ইলিশ নিয়ে ভারতীয়দের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতে পাচারের সময় কুমিল্লায় বুড়িচং উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে 620 কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর এলাকায় 31টি প্লাস্টিকের বস্তায় থাকা 620 কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। অভিযানের সময় জড়িত কোনো ব্যক্তি না পাওয়ায় কাস্টমসের মাধ্যমে নিলামে 9,92,000 টাকায় বিক্রি করা হয় ইলিশগুলো। দেখছেন রাতের সময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন সবচেয়ে আলোচিত ও সমালোচিত পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিসিবিতে নিজেই পদত্যাগপত্র জমা দেন সাবেক এই অধিনায়ক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। দায়িত্বে থাকাকালীন ক্লাব পরিচালনায় সিন্ডিকেট, কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সহ বিস্তর অভিযোগ রয়েছে তার নামে। তবে সুজন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকাকালীন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেটের অন্যতম বড় নাম খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন ধরেই পালন করছেন বিসিবির পরিচালকের দায়িত্ব। তবে সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বড়সড় রদবদল আসে ক্রিকেট বোর্ডে। সরে দাঁড়ান বেশ কয়েকজন পরিচালক। গুঞ্জন ওঠে পরিচালকের পদ ছাড়বেন দেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। 11 বছর দায়িত্ব পালনের পর অবশেষে ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রভাবশালী এই পরিচালক। তার পদত্যাগপত্র গ্রহণও করেছে বোর্ড। লম্বা সময় ধরে বিসিবির একাধিক কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। সবশেষ পালন করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। একই সঙ্গে সামলেছেন ক্রিকেট অপারেশনসের সহসভাপতির পদও। এছাড়া বিভিন্ন সময়ে টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ ও টিম ম্যানেজারের ভূমিকাতেও দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে। দায়িত্ব পালনে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। বিসিবির পরিচালক থাকা অবস্থাতেও আবাহনীর হয়ে কোচিং করিয়েছেন বছরের পর বছর, যা নিয়ে অনেক মহলেই হয়েছে সমালোচনা। চান্ডিকা হাথুরু সিং এর সঙ্গে তার বিরোধ ক্রিকেট বোর্ডে ছিল ওপেন সিক্রেট। সমালোচনা থাকলেও ক্রিকেট বোর্ডে সুজনের সফলতাও আছে। কোচ সুজনের কাছ থেকে বর্তমান জাতীয় দলের অনেকেই দীক্ষা নিয়েছেন। দীর্ঘদিন ধরেই সাবেক এই অধিনায়ক গেম ডেভেলপমেন্টের কমিটির দায়িত্ব পালন করেছেন। তবে ভূমিকা রেখেছেন খালেদ মাহমুদ সুজন। বয়স ভিত্তিক দলগুলোকে বরাবরই নিজ দায়িত্বে দেখভাল করেছেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বোর্ডে তার টিকে থাকা যে কঠিন হবে তা অনেকটাই অনুমিত ছিল। নিজে সরে গিয়ে নতুন কাউকে বোর্ডে আসার পথ করে দিলেন সুজন। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংশোধন সহ গঠন হচ্ছে 6টি কমিশন। 1 অক্টোবর থেকে কাজ শুরু। 3 মাস পর দলগুলোর সঙ্গে বৈঠক। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এবং নির্বাচনের সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি, বললেন আমির খসরু। শহীদ স্মরণে 2 দিনের কর্মসূচি। দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়ের।